to this আচ্ছা আমরা গতকালে আমরা আহ, পড়েছিলাম। খালি 1 মিনিট একটু দেখে আসি, বিচার্য বিষয়ে আমরা পড়েছিলাম গত ক্লাসে। মোটামুটি বিচার্য বিষয় সম্পর্কে মোটামুটি একটা আশা করি যে ধারণা এখানে পাইছি। আপনারা এখান থেকে মোটামুটি একটু নোট করে নেবেন যতটুকু পারা যায়। চঞ্চল দা কি চলে গেল নাকি মনে হয়? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। চঞ্চল দা চলে গেলে যাক। আমরা চঞ্চল দা মনে করছে যে বিচার্য বিষয় পড়াবো, তো এই জন্য চলে গেছে। ওকে। আমরা গতকাল যে সাদেকার জন্য একটু 1 মিনিট কথা বলি। আমরা বিচার্য বিষয় পড়েছিলাম। এখানে বিচার্য বিষয় পড়তে গিয়ে আমরা বিষয় সম্পর্কে জেনেছি। কিছু কিছু বিষয় আছে, আপনার ভিডিওটা লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে একটু যদিও ভিডিওটি প্রায় 40 মিনিট, আপনি একটু একটু 10 মিনিট করে একটু রেস্ট করে করে দেখেন, ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা মোটামুটি বিভিন্ন পিকচার, বিভিন্ন উদাহরণ মাধ্যমে বোঝানো হয়েছে। কিছু কিছু আইনি ওয়ার্ড আছে, বিচার ল, কিছু শব্দ আছে, এগুলো কিছু আমরা অর্থ করে দিছি। যাই হোক, মূলত বিচার্য বিষয়টা বলছিলাম এখানে। বিচার্য বিষয়টা হচ্ছে মামলা প্রমাণের যে সকল ঘটনা। আমি বলেছিলাম যে মামলা প্রমাণ করার জন্য যে সকল ঘটনা প্রয়োজন, যে সকল বিষয় প্রয়োজন, যে ঘটনা আর বিষয় একই, এই দুইটা মিলে হচ্ছে ফ্যাক্ট। সাক্ষ্য আইনে ফ্যাক্ট বলা হয়। এই ফ্যাক্টটা হচ্ছে কি, যে সকল ঘটনা বা বিষয় আদালতে বিবেচ্য হিসেবে গণ্য করবে। আদালত যে সকল ঘটনা বা বিষয়কে বিবেচ্য হিসেবে কি করবে, গণ্য করবে, তাকেই বিচার্য বিষয় বলবে। আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে করিম রহিমের কাছ থেকে 1 লক্ষ টাকা নেয়। রহিম পরবর্তীতে বলে যে 1 বছর পরে বলে আমি তার কাছে টাকা নেইনি, অস্বীকার করে। তো এই যে বিচার্য বিষয় হচ্ছে যে তার কাছে 1 লক্ষ টাকা তার ধার দিছে কিনা, কোন নিলে কোন শর্তে, এটা হলো বিচার্য বিষয়। এরকম উদাহরণ দিয়েছিলাম, একটু দেখে নিয়েন, মোটামুটি ভালো হবে। আমরা আজকে চলে যাব হচ্ছে বিচার্য বিষয়ে, প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে চলে যাব আজকে। ক্লাসটি লম্বা হবে না, মোটামুটি একটু মনোযোগ দিলে হয়ে যাবে। তাহলে আমরা গত ক্লাসে আমরা বিচার্য বিষয় পড়েছিলাম, আজকে আমরা দেখবো সাক্ষ্য আইনের প্রাসঙ্গিক বিষয়। এই দুইটি আইন, যে আমি আরেকটু বলেছিলাম যে যে সকল আইনে বিচার্য বিষয় নেই, যে সকল বিচার্য বিষয়, সেগুলো কিন্তু আপনার মামলা কি করে দেয়, নিষ্পত্তি করে দেয়। তাহলে আমরা একটু সংক্ষিপ্ত সারে যাই আজকে। যে বিচার্য বিষয় দুইটি শব্দের সমন্বয়, আমরা একটু রিপিট হচ্ছে বিচার্য বিষয়। আমরা কিন্তু মেন বই থেকে আলোচনা করতেছি, সাক্ষ্য আইনের ভাষ্য থেকে, এবং ভাষ্যগুলো আমাদের পড়া হয়ে যাচ্ছে। আপনারা চিন্তা করেন না যে ভাষ্য আবার পড়বো কিনা, এক্সট্রা এক্সট্রা কোনো পড়ার প্রয়োজন নেই। আপনি যেভাবে পড়াচ্ছে এইটুকু পড়লে চলবে। বিচার্য বিষয়ে শব্দ দুইটি শব্দের সমন্বয় আমি বলেছিলাম। বিচার্য বিষয় জানতে হলে প্রথমে আইনে বিষয় কাকে বলে তা জানতে হয়। এটা আমি আপনাদের একটু আগে বললাম, তা জানতে হয়। এই বিষয়ে ইংরেজিতে ফ্যাক্ট বলা হয়, একটু আগে তাও আলোচনা করলাম, একটু রিপিট হচ্ছে। আর অনেকের অনেকের মতে ফ্যাক্ট হলো, অনুবাদ হলো যে ঘটনা বা বিষয়। লেখক শব্দটিকে শখ করে অনুবাদক বিষয় হিসেবে করেছেন, মানে আমরা বইয়ে যেটা পাই সেটা হচ্ছে বিষয়। হায় হায়, কি ব্যাপার, এটা কি সমস্যা করতেছে? প্লিজ মুভ দিস উইন্ডো অ্যাওয়ে ফ্রম দ্য স্প্রেড অ্যাপ্লিকেশন। নেটে কি সমস্যা করতেছে নাকি? না তো। এই যে এখানে নট এনাফ মেমোরি টু ওপেন দিস পেজ দেখাচ্ছে। আপনার এখানে চলে গেছে নাকি? হ্যাঁ, আমরা আছি, খালি ঘুরতেছি কিছু। হ্যাঁ, একটু ওয়েট করুন। কিন্তু কথা তো শুনতে পাচ্ছি। আচ্ছা, কথা শোনা যাচ্ছে। শেয়ার্ড অ্যাপ্লিকেশন এখানে যে একটা মেসেজ আছে, প্লিজ মুভ দিস উইন্ডো অ্যাওয়ে ফ্রম দিস শেয়ার্ড অ্যাপ্লিকেশন। আচ্ছা, এরকম তো করার কথা না, করলে কেমন? মানে একদম স্টপই হয়ে গেল। কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে। কথা শোনা গেলে এখানে স্ক্রিনটা কোথায়? ক্যানট মিনিমাইজ, মিনিমাইজও করা যাচ্ছে না আমার এখান থেকে। এখান থেকে আসলো, ওকে। আমি যদি আবার ঢুকি, আমি আবার নোট নেটে ঢুকতেছি, রিস্টোর দিছি, আলো ভরসা। আচ্ছা, এখন হলো, দেখা যাচ্ছে সবাই। আমি শেয়ার করছি আবার, এখন আসেনি মনে হয় আপনাদের।
নেটে যে এত সমস্যা করে এখানে। আচ্ছা, এখন মনে হয় আসছে আপনাদের, তাই না? লেখাটা আসছে না? না, না। আচ্ছা, একটু মনোযোগ দিন সব। এখন মনে হয় আসছে আপনাদের সিওর অ্যাপ্লিকেশন। হুম। আচ্ছা, আমরা এই এই পর্যন্ত পড়েছিলাম ফ্যাক্ট। ফ্যাক্ট শব্দটা হচ্ছে বিষয় বা ঘটনা। এখন বিষয় কাকে বলে আমরা বলেছিলাম যে বিষয় হচ্ছে প্রত্যেকটা জিনিস একটা বিষয়, এগুলা ওই পূর্বে ক্লাসে বলেছিলাম, মোটামুটি এক্সপ্লেন করে দিচ্ছি। এবং প্রত্যেকটা অবস্থা, প্রত্যেকটা জিনিস একটা বিষয়। এগুলো আবার বিভিন্ন ওই যে বিভিন্ন রক্ষণশীল মতামত দেয়, মত দেয়, সেটাও একটা বিষয়, এটা বলেছিলাম। এখন বিচার্য বিষয় সম্পর্কে আমরা বিভিন্ন ওই যে আহ দেওয়ানির বিষয়টা বলেছিলাম। আজকে আমরা এই বিচার্য বিষয় থেকেই আমরা শেষ করে একটু আমরা দেখেন প্রাসঙ্গিক বিষয় এর সাথে সম্পর্ক কি আমরা মোটামুটি দেখবো। বিচার্য বিষয় বলতে কি বোঝায় আমরা গত পর্বে ক্লাসগুলো দেখছি। প্রাসঙ্গিক বিষয় বলতে কি আজকে দেখবো। বিচার্য এসব প্রাসঙ্গিক বিষয় পার্থক্য। পার্থক্য সবসময় পরীক্ষা আসে, গতবার আসছে যে পার্থক্য হচ্ছে মৌলিক। এই পার্থক্য, মৌলিক কথাটা মেইন বোর্ড দেখবেন শেষ দিকে একটু করে লেখা আছে, এবং ভাষ্যতে লেখা আছে শুরুতেই। শুরুতেই লেখা আছে বিচার্য বিষয় পাশার বিষয় পার্থক্য হচ্ছে মৌলিক। এবং পার্থক্যটা অবশ্যই পড়ে নেবেন আপনারা। আচ্ছা, এখানে একটা ছবি দেখা যাচ্ছে শুরুতেই, এখানে কিছু লেখার পরে একটু মনোযোগ দেন। প্রাসঙ্গিক বিষয় পড়তে হলে এখানে যে ঘটনাটা একটু বুঝতে হবে, তাহলে আপনার বিষয়টা বুঝবেন। প্রাসঙ্গিক বিষয় কাকে বলে? সব ব্যাপারে প্রত্যক্ষ প্রমাণ থাকে না। প্রথমে বললো, শুরুতেই কিন্তু বললো যে আমরা যখন কোনো কিছু আহ কোনো একটা ঘটনা, কোনো একটা বিষয় বা ঘটনা ঘটে যাবে যে কোনো জায়গায়, অনাকাঙ্ক্ষিত হোক কাঙ্ক্ষিত হোক যেভাবে হোক, কোনো একটা কেন্দ্র করে যখন কোনো একটা ঘটনা ঘটে যাবে, সেখানে কিন্তু সর্বপ্রথম কোন এক যখন বাদী ভিকটিম বা সংক্ষুব্ধ ব্যক্তিরা কি করবে, আদালতে অথবা থানায়, প্রথমে থানায় গিয়ে তারা আইন আশ্রয় নিবে এবং তাদেরকে ঘটনা সম্পর্কে খুলে বলবে। ও ঘটনা খুলে বলার সাথে সাথেই সেখানে সর্বপ্রথম পুলিশ ফার্স্ট রেসপন্ডার হিসেবে উপস্থিত হবে, পুলিশ। আর ওখানে যে গিয়েই পুলিশ যখন ঘটনাস্থলে গিয়ে দেখবে যে আসলে ঘটনাটা এমন একটা পরিস্থিতি, এমন একটা সিচুয়েশন, ওখানে কিন্তু কোনো কোনো কিছু পাওয়া যাচ্ছে না। আইন অনুযায়ী, আইনের বিধান অনুযায়ী, প্রথমত সাক্ষ্য আইন অনুযায়ী বলা রয়েছে যে অবশ্যই কোনো একটা ঘটনা ঘটলে ঘটনা কেউ দেখেছে কিনা। আমরা কিন্তু প্রথম ক্লাসেই আমরা এই যে একটা ঘটনা উল্লেখ করেছিলাম, একটু ব্যাগে যাচ্ছি, বিচার্য বিষয়ে এখানে একটা ছবিতে দেখাইছিলাম। ছবিটা দেখাইছিলাম যে কোনো একটা ঘটনা যখন ঘটে, দেখা যাচ্ছে ছবি আপনাদের, এই যে দেখা যাচ্ছে ছবি। জি স্যার, দেখা যায়। আচ্ছা, প্রথম হচ্ছে যে এখানে একজন, এখানে দেখা যাচ্ছে এটা একটা ট্রেনের ছবি, ট্রেনের একটা ঘটনা। তো এখান থেকে এখানে প্রত্যক্ষ ডান দিকেই তাদের ট্রেনের পাশেই একটা দুর্ঘটনা বা একটা ঘটনা ঘটতেছিল, মারামারি করতেছিল। তো এখানে তারা কিন্তু দেখে এই যে ঘটনা ঘটলো, এখানে তাদের সামনে মারলো, তাদেরকে মেরে চলে গেল। বাট ট্রেন কি ওখানে কি দাঁড়ানো থাকার কথা? ট্রেনের যে একটা টাইম আছে, টাইমের ভিতরে তো ট্রেন অটোমেটিক চলে যাবে। বাট যখন মারামারি করতেছিল তারা উখিতে দেখতেছিল যে এখানে কি হচ্ছে। তো এখানে ট্রেন তো আর থাকবে না, বাট পুলিশ যখন যাবে এই ট্রেন কি ট্রেনওয়ালা কি পাবে? এই যে সময় ঘটনা যদি টাইম দিয়ে কেউ মামলা করে, ভিকটিম মামলা করলো যে 9টার সময়, তো 9টার সময় কি কারা কারা ট্রেনে ছিল, এরকম সাক্ষী নেওয়া কি সম্ভব? না। অনেক সময় যদি হত্যা হয়, খুন হয়, তো ওই সময় তো আপনি এতগুলো লোকের সাক্ষী নিতে পারেন না। এটাই তো, কিন্তু এখন কথা হচ্ছে সাক্ষী না নিতে পারলেও কিন্তু আইনের বিধান হচ্ছে প্রত্যক্ষ সাক্ষ্য আপনাকে নিতে হবে, ডিরেক্টেড হতে হবে কে কে দেখলো। বাট এইখানে আমরা যে আজকে আলোচনা, প্রথমে বললো সব ব্যাপারেই প্রত্যক্ষ প্রমাণ থাকে না। লেখা কি দেখা যাচ্ছে? একটু বড় করবো, লেখা কি একটু বড় করবো? দেখা যায় স্যার। আচ্ছা, তাহলে সব ব্যাপারে প্রত্যক্ষ প্রমাণ থাকে না, একটা সুন্দর একটা ক্লিয়ার কনসেপশন যেটা আমাদের আইনে, এটা লাগবে। এই ভাষাগুলো মেন বই আপনি পাবেন না। এগুলা বোঝানোর জন্যই হচ্ছে আপনার প্রাইভেট পড়তেছেন। কারণ হচ্ছে যখন আপনার মেন বই একটু এক লাইন দিয়ে শেষ করে দিচ্ছে, কিন্তু পরীক্ষা হলে বিভিন্ন ভাবে ঘুরায় প্রশ্ন করে, যার ফলে আপনারা বুঝতে পারেন না। এই জন্য বলছে সব ব্যাপারে প্রত্যক্ষ প্রমাণ থাকে না। এটা আইনের কথা, লেখকের কথা। যা কেউ দেখে নাই, এই যে যেটা বললো যা কেউ দেখে নাই, কেউ শুনে নাই। এখন আপনি আহ কেউ দেখে নাই যে পুলিশের কাজ, পুলিশ কি করে, এই যে ডান পাশে যে ছবিটা দেখতেছেন, সে এখানে এখানে আশপাশে কোনো সাক্ষ্য প্রমাণ কোনো কিছু না পেয়ে কি করলো, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশে একটা বাড়িতে বা যেখান থেকে পুলিশের সন্দেহ মনে হয়েছে বা যুক্তিসঙ্গত মনে হয়েছে, যে ওখানে গিয়ে এই লোকটাকে জিজ্ঞেস করলে হয়তো বা বলতে পারবে। তখন যে জিজ্ঞেস করছে ভাই আপনি কি দেখেছেন বা শুনেছেন, লোকটি বলবে যে আমি ছিলামও না, আগেও না আমি উঠেছিলাম, বিভিন্ন ধরনের অজুহাতের কথা বলতে পারে। তাই তার যেখানে ঘটনা এমন বলা যায় না। আবার দেখেন এখানে ভাষাগত আর একটু বুঝতে হবে যে
কোনো যেখানে কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কেউ ঘটে নাই, এমন বলা যাবে না। পুলিশের কাছে গেলে পুলিশের যখন সাক্ষী নিতে যায় বা কাউকে সাক্ষী দিতে যায়, তারা ভয় পায়, তারা দিতে চায় না। বিভিন্ন আইনি জটিল থাকে, বিভিন্ন ভাবে তারা পূর্বের ইতিহাসে বা বিভিন্ন ঝামেলা হয়রানি হয় এরকম মনে করে। কিন্তু আসলে আইন বলতেছে যে আপনি দেখেন না, শুনে নাই, এটা বলা যায় না, কেউ না কেউ দেখছে। এখন এখানে একটা উদাহরণ দিচ্ছে খুব সুন্দর। নিকৃষ নিকৃষ কৃষ্ণ অন্ধকার, মনোযোগ দেন, ভাষাটা একটু কঠিন, সাধু ভাষা এবং ভাষার অর্থগত আছে। নিকৃষ কৃষ্ণ অন্ধকারে বসন্মুখ রাত্রে নির্জন গ্রাম পথে বৃদ্ধ দবির নিহত হইলেন। দেখছেন, তার মানে নিকৃষ্ণ কৃষ্ণ বোঝাচ্ছে অন্ধকার, মানে এরকম একটা অন্ধকার আমরা রাতে দেখি না, অন্ধকার তো অন্ধকারই, তারপর আমরা গুড়গুড়ে অন্ধকার যেটা বলি, যে যে আলো ছাড়া বা রাতের বেলা হাঁটা অন্ধকারে কিচ্ছু দেখা যায় না এরকম অবস্থা। এখন বর্ষণ মুখর, যে বর্ষণ মুখর বলতেছে কি, যে বৃষ্টি যেরকম পড়ে কেরকম বর্ষণ পড়ে, অন্ধকারের যে বর্ষণ এটা বলছে। যে রাত্রে নির্জন একটা গ্রামে, এখানে বৃদ্ধ একজন লোক রয়েছে, সেখানে দবির নামে তিনি নিহত হয়েছে। এর দেখা যাচ্ছে, আমরা ছবিতে দেখতে পারতেছি। এখন এখানে অন্ধকারের চিত্রটা না থাকলেও, তবে তারা যে ব্ল্যাক বা ড্যাকটি বা তারা কোনো অপরাধী একজন লোককে তারা পিটাচ্ছে বা মেরে ফেলছে এরকম দেখা যাচ্ছে। তো অন্ধকারেও তারা তারা নিজেরও ব্ল্যাক হয়ে গেছে। পরের দিন রৌদ্রোজ্জ্বল সকালে, পরদিন দেখা যায় পরের যে পিকচার। আচ্ছা, প্রথম পিকচারটা তো বুঝতেছেন, এটা আমরা পিকচারটা বোঝাচ্ছি যাতে আপনি যখন আইনটা পড়বেন, প্রাসঙ্গিক বিষয়টা যখন আপনি পড়বেন, তখন আপনার ঘটনাটা সামনে আসবে যে এই ঘটনাটা সারপ্রাইজ ছিল। ক্লিয়ার? তাহলে এই পরের দিন রৌদ্র ঝলমল, যাকে কোনো আঘাত বা গুরুতর আঘাত বা যাই বলুন না কেন, তাকে আহত করে চলে গেল, মা মেরে চলে গেল। পরদিন কি করলো, রৌদ্র ঝলমল, এই রৌদ্র ঝলমল প্রাতকালে এক সতর্ক পথচারী দবিরের মৃতদেহে পথপ্রান্তে কূপের অন্তরালে পড়িয়া থাকতে দেখলেন। এই যে 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 যে, যাকে মারা হলো, এখান থেকে যে যাচ্ছিল সকালবেলা, তখন অন্তরালে একটা ওই যে ব্যক্তিটাকে, বৃদ্ধ যে দবির, সেখানে পড়ে থাকতে দেখলেন। তাহার নিকট খবর পাইয়া দবিরের ভাগ্যহত আত্মীয় স্বজন ছুটে আসলেন। যখন কোনো একটা ঘটনা ঘটে, ঘটনা ঘটার সাথে সাথেই যখন সংবাদটা পায়, অবশ্য আত্মীয় স্বজন যখন তার রাতের বেলা কেউ বাড়িতে না আসে, যার যার সব মন জানতে পারে যে কে আসে নাই, তখনই এই দবিরের ভাগ্যহত আত্মীয় স্বজন কি সবাই দৌড়ে ছুটে আসলো। দেখা যাচ্ছে সবাই আত্মীয় স্বজন ছুটে আসছে। এখন বিষয়টা দেখেন, এখানে যে ঘটনাটা ঘটলো, এখানে যারা ঘটাইলো তারই তো দবিরেরই কেউ শত্রু, তাই না? তাই নয় কি? তাদেরই কি শত্রু বা তার কোনো পূর্বের কোনো বিষয় হতে পারে। আচ্ছা, এখন কেউ বলতে পারে না কোন প্রাসণ্ড এই নিরীহ বৃদ্ধকে হত্যা করেছে, কেউ বলতে পারতেছে না। যখন ঘটনাস্থলে এখানে আসলো, সবাই আসলো, কেউ বলার সুযোগ নেই, কারণ যিনি ফার্স্ট টাইম আসছে একজন ব্যক্তি, সে তো দেখছে, সে তো আর কি বলবে। তাহারা শুধু এইটুকুই বলতে পারেন যে এই হত্যাকাণ্ড অত্যন্ত নির্মম। তারা এতটুকু বলতেছে, তাকে এমন ভাবে আঘাত করা হয়েছে, এমন ভাবে তাকে মারা হয়েছে, যে তার তার শুধু এতটুকু বলতে পারেন যে হত্যাকাণ্ড খুবই অত নির্মম নির্মম হয়েছিল। কি দেখলো নির্মম, কেন বললো নির্মম শব্দটা? বৃদ্ধের চক্ষু উৎপাটিত, মানে তার চোখ উপড়ায় ফেলানো হয়েছে, লিঙ্গ কর্তৃত করা হয়েছে, হস্তগুগল হাত দুটো আলাদা করা হয়েছে, দেহকাণ্ড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, নাসা নাক এবং কর্ণযুগল জমাট বাঁধা রক্তের স্রোত বিদ্যমান। তার মানে লাশটাকে দেখে বোঝা যাচ্ছে যে তাকে এমন ভাবে মারা হয়েছে যা তাকে নির্মম ভাবে, অত্যন্ত নির্মম। তার মানে এখানে একটা ছবি দেখছি যে অর্থাৎ যেখানে পড়ে আছে লাশ বা যেটা বলো ডিসিজ, সেটাও এই হত্যাকাণ্ড কেউ দেখে নাই বলিয়া আশকারা হইবে না। এখন এইটুক থাকেন। এই যে এতক্ষণ যা কথা বললাম প্রাসঙ্গিক বিষয়, এখনো একটা উদাহরণে আমরা আছি, একটা উদাহরণ দিয়ে কিন্তু আছি। এখন এখানে প্রশ্নগুলো যে এই হত্যাকাণ্ড কেউ দেখে নাই আশকারা হইবে না এমন কথা নহে। অরুণাদি বলেন তো, যে আমরা যে গল্পটা পড়লাম উপর থেকে এই পর্যন্ত, যে আইনে কি, আইন আপনার কাছে কি বুঝতেছেন যে এই যে এমন ভাবে হত্যাকাণ্ড করছে, এরকম আমরা রুরাল এলাকা বা ঢাকা বা বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটে, পুলিশ কি ইচ্ছা করলে কি পারে না? ইচ্ছা শুধু না, পুলিশ- পুলিশের শুধু ইচ্ছা নয়, পুলিশের যে প্রযুক্তি রয়েছে, পুলিশকে সহযোগিতা করলে যে কোনো ঘটনা উদ্ঘাটন করা সম্ভব। আচ্ছা, তারপর দেখেন, এই হত্যাকাণ্ডের পূর্বে পরে ইহার সহিত সংশ্লিষ্ট যে সমস্ত ঘটনা, এটাই হলো বোঝার বিষয় আপনাদের। এই হত্যাকাণ্ডের পূর্বে এবং পরে ইহার সহিত সংশ্লিষ্ট যে সমস্ত ঘটনা, আমি আবার রিপিট করতেছি, এই হত্যাকাণ্ডের পূর্বে এবং পরে, অর্থাৎ পূর্ববর্তী যে আচরণ, কে বা কারা বা প্রস্তুতি নিচ্ছিল, কারা তার সাথে শত্রু ছিল। আমরা অনেক সময় একটা ঘটনা গেলে তার সাথে যে তার শত্রু রয়েছে, তার সাথে সম্পর্ক ছিল, কার সাথে বেশি চলছে, আমরা এগুলো বুঝতে পারি। এখন হত্যাকাণ্ডের পূর্বে এবং পরের ইহার সাথে সংশ্লিষ্ট যে সমস্ত ঘটনা, এই যে যে সমস্ত ঘটনা মানে যে সমস্ত বিষয়, আমরা যে বিষয়টা পড়েছি বিচার্য বিষয়,
ঘটিয়েছে, যে সমস্ত ঘটনা ঘটিয়েছে তাহার মাধ্যমে এই হত্যাকারীকে খুঁজে পাওয়া সম্ভব। এখন কি কি পাবেন, কি কি বিষয় পাবেন আমাকে বলেন তো একজন, একজন বলেন, সাদাকে বলো তো কি কি পাইতে পারেন, যে মানে কি কি বিষয় পাইলে আপনি এই হত্যাকারী খুঁজে পাওয়া সম্ভব, মানে নর্মালি কি সেন্স আসে আমার। আসসালামু আলাইকুম স্যার। এর আগে হচ্ছে যে লাঠি দ্বারা যে আঘাত করলো, কোথা থেকে হ্যাঁ, লাঠিটা সংগ্রহ করছে, আচ্ছা, কয়েকজন মিলে কথা বলছে, কোথায় হচ্ছে তারা কথা বলছে, এরকম স্যার কয়েকটা আচ্ছা, বিষয় আসবে স্যার। আচ্ছা, আচ্ছা, বা এটা একটা যদি হচ্ছে বিষয়। অস্ত্রটা এখানে ওখানে, সংগ্রহ করে, আচ্ছা ওখানে তো অস্ত্রটা কই থেকে কিনছে। জি স্যার। আচ্ছা, এটাও একটা বিষয় যা ক্লিয়ার একটু। কিন্তু ওই যে আপনি বললেন যে লাঠির কথা, লাঠি তো ওখানে নাও পাওয়া যেতে পারে, একটা ছুরিও না পাওয়া যেতে পারে, কিন্তু যেতে স্যার পারে। আঘাতটা তো বোঝা যাচ্ছে স্যার, লাঠি দিয়ে যদি মাথাটা থেতলাই দেয় স্যার এটা বোঝা যায়, কাটলে তো বোঝা যাচ্ছে যে ওটা কেটে ফেলছে স্যার। এটা গুড, তো অনুমান করা আচ্ছা, যাচ্ছে গুড। স্যার, তাহলে বিষয় এইটাই সাদেকা হচ্ছে। বিষয়টা ক্লিয়ার। সাদেকা বোঝা চাচ্ছে যে ওখানে গিয়ে তাকে যেভাবে মারা হলো যে আলামত গুলো খুঁজে পাওয়া যায় কিনা, তাই না? এটাই তো যে ওখানে সংশ্লিষ্ট। তাহলে আমরা স্যার দেখি জি স্যার। প্রধান আর বিষয়ের পূর্বে সহিত। স্যার বিষয়টা স্যার হচ্ছে স্যার, আমি আর একটু বলি, পূর্বে তারা ওই লোকগুলো যদি কোথা থেকে এই অস্ত্রটা কিনছে বা হুম, ইয়া করছে, তার আলোচনা করছে, এগুলো পূর্বের বিষয়টা হতে পারে স্যার, আমি এইটুকুই বুঝছি। আচ্ছা, গুড। পূর্বে, হ্যাঁ, অর্থাৎ পূর্বে প্রস্তুতি বা প্রিপারেশন যেটাই বলেন না কেন। এখন আরেকটু ক্লিয়ার করে দিই আমাদের সাথীদের সাথে প্রধান বিষয়ের সাথে এই যে সমস্ত বিষয় সংযুক্ত থাকে, অর্থাৎ ঘটনার বিষয়ের সাথে, যে ঘটনা ঘটাবে এর সাথে যে যে বিষয় সমূহ ঘটনার সাথে মানে ঘটনাটা যে কনফার্ম করবে, মারবে, ঘটনাটা ঘটাই দিবে, যে সময় বিষয় সংযুক্ত থাকে সেই সমস্ত বিষয়কেই প্রাসঙ্গিক বলে। এই যে আপনারা পরীক্ষায় যদি এখান থেকে উদাহরণ দিয়ে লিখে এই পর্যন্ত আসেন, মার্কে যদি 3 থাকে আপনার পরীক্ষার সময় যাবে 1 ঘন্টা বা 40 মিনিট চলে যাবে উত্তর লিখতে। তাহলে এই পুরাটা উদাহরণ দিয়ে কিন্তু আপনি কোথাও কোনো প্রাসঙ্গিকের সংজ্ঞাটা ওইভাবে ক্লিয়ার কনসেপ্ট পাবেন না। বাট একটা ঘটনাতে আরো আমি সংজ্ঞা দিব, সমস্যা নাই। এখানে প্রধান বিষয়ের সহিত এইভাবে যে সমস্ত বিষয় সংযুক্ত থাকে, আপনি যে কোনো একটা পড়াশোনা করে যখন একটা ছোট্ট 1 লাইন করে একটা উদাহরণ টানতে পারেন, আর একটা উদাহরণ দিয়ে যদি কোনো একটা রেফারেন্স দিয়ে দেন, তখন আপনি মার্ক নিতে সহজ হবে। এবং সেটা টেকনিক্যালি আপনি যদি বেশি পড়াশোনা করে থাকেন একটু, তখন পারবেন, নর্মালি পারবেন না। প্রধান বিষয়ের সহিত এইভাবে যে সমস্ত বিষয়, এই যে বিষয়গুলো সে সমস্ত বিষয়কে প্রাসঙ্গিক বিষয় বলে। কিরকম, এখানে ছবিতে কি দেখা যাচ্ছে, একটা ক্রাইম সিন দেখা যাচ্ছে। ক্রাইম সিনে দেখা যাচ্ছে এখানে একটা অস্ত্র আছে, যেটা সাদেকা বললো, এই একটা অস্ত্র পাইলাম। তারপরে এটা কি দেখা যাচ্ছে সাদেকা, এখানে কি কি দেখতে পাচ্ছেন বলেন তো? আর এখানে কে আসছে, বিষয়টা কি, ছবিটা আমার এক্সপ্লেন করেন। স্যার একটা জুতার ছাপ দেখা যায়, একটা হ্যাঁ, রক্ত দেখা যায়, একটা আচ্ছা, পিস্তল দেখা যায়, আর ক্রাইম সিনের লোক স্যার হাতের আচ্ছা, ছাপও গুড। আছে। তার মানে আমরা বুঝে ক্রাইম গেলাম সিনের ঘটনাস্থলে আমরা ক্রাইম সিন সর্বপ্রথম তারা কোঅর্ডিনেটিং করছে, ক্রাইম সিন ডো নট ক্রস বা এন্ট্রান্স, যেটা লেখা থাকুক। তো এখানে এখানে ব্লাড দেখা যাচ্ছে, পিস্তল দেখা যাচ্ছে, পায়ের স্যান্ডেল বা পায়ের ছাপ দেখা যাচ্ছে। এখানে এই যে মার্কিং যে চিহ্নগুলো 4 5 6, সিআইডি যারা বা পিবিআই তারা যেখানে ঘটনাস্থলে উপস্থিত হন, তারা এই এই চিহ্নগুলোকে ক্রাইম সিন করে যখন প্যাকেটজাত করে, তখন এগুলো পয়েন্ট পয়েন্ট করার সুবিধা হয় যে কত নাম্বারে কোন প্যাকেটে কি ছিল। তখন এগুলা তারা ক্রস করে তাদের যে ঘটনাস্থলের যে আলামত, এগুলা বলা হচ্ছে কি আলামত বা চিহ্ন। এগুলা হচ্ছে ঘটনাস্থলে কোনো অপরাধকারী যখন ইংলিশ শব্দটা ভুলে গেলাম, কলিং কার্ড নাকি আরেকটা কি যেন একটা শব্দ, সুন্দর একটা শব্দ রয়েছে, যখন ঘটনাস্থলে অপরাধের ক্রাইম সিনে যে আমরা যে সকল বিষয় পাই আর কি, আলামত গুলো পাই, এগুলো হচ্ছে অপরাধকারী ঘটনাস্থলে অপরাধ করার পর দ্রুত তারা যখন তাড়াহুড়া করে সবকিছু কি কোনো চিহ্ন ফেলে রেখে যান। তারা তাড়াহুড়া করে কি, এই যে একজন পায়ের ছাপ রেখে গেছে, তারা যে অপরাধ করছে এই পায়ের ছাপটা কার, এখানে হত্যা করা হয়েছে কাকে, দবিরকে, তাই না? দবির বললাম না, দবির দবির কই বললাম, দবির, হ্যাঁ দবির, বৃদ্ধ দবির। এখন এই যে এটা কার পায়ের ছাপ, এটা যখন এখানে দেখা গেল, আমি ধরে নিলাম এটা একটা পায়ের স্যান্ডেল, ধরে নিলাম, ঠিক আছে, ধরে নিন এটা একটা পায়ের স্যান্ডেল পাইছেন, তো এটা জব্দ করলে পুলিশের যে কার্যক্রম, তারা তারা জব্দ টব্দ করলো সাক্ষী উপস্থিতিতে। এরপরে এখানে দেখা যাচ্ছে একটা পুরো মানুষের ছবি আঁকা, 2 3 নাম্বার দেখা যাচ্ছে না, যে এরকম একটা ছবি আসছে, মানুষের পুরো পুরো একটা ছবির মধ্যে দেখা যাচ্ছে। এরপরে আবার কি করলো, এটাকে পুরো একটা ছবিটাকে বা এখানে আরো কিছু পাওয়া যায় কিনা, যে বুলেট টুলেট দেখা যাচ্ছে। মোটামুটি এইটুকু বুঝতে পারছেন তো? এখন বিষয় হচ্ছে এই যে স্যান্ডেলটা, এখানে একটু আমরা আসি। দেখা গেল এই স্যান্ডেলটা যিনি তদন্তের কর্মকর্তা নেওয়ার পরে এলাকার লোকজন যখন আসলো, যে দেখলো যে স্যান্ডেলটা কার, হতে পারে না, জিজ্ঞাসাবাদ করতে পারে না, তখন যদি কেউ বলে যে এই স্যান্ডেলটি তার বন্ধুর, তখন ঘটনা কি উদ্ঘাটন হলো কি হলো না? একটু সময় দেন আমাকে।
আচ্ছা, এইটুক তো বুঝছেন আপনারা না? শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়। আচ্ছা, একটু লাইনে থাকেন, তারপর আমরা দেখি তো। এখান পর্যন্ত আর কোনো আমরা অ্যাড করি না, একটু সময় নিচ্ছি 30 সেকেন্ড। আচ্ছা, আমরা এখানেই থাকি। তারপরে কি বিষয়টা হচ্ছে, এখন আমরা যদি মূল আলোচনায় যাই একটু আর একটু জি। এখন যেভাবে তাকে হত্যাকাণ্ড করলো, আমরা যে বিষয়গুলো পাইলাম, এখানে যে আলামত গুলো পাইলাম, এই আলামত গুলো দ্বারা যদি আমরা পর্যালোচনা করি, তাহলে এই যে পায়ের যে দাগটা রয়েছে, আমরা যদি একটু খেয়াল করি, এই যে পায়ের দাগ, পায়ের দাগটা দেখা যাচ্ছে। এই পায়ের দাগ আমরা একটু একটু নিচ্ছি, দাঁড়ান, একটু কপি করে নিয়ে আসি লেখাটা। একটা থেকে আরেকটা গেলেই সমস্যা। একটু সময় নিচ্ছি, একটু ওয়েট করুন। আমি কিছু ওখানে লেখা মিসিং হয়েছে, পাচ্ছি না, নিয়ে আসতেছে লেখাগুলো। আর একটু বাকি। কি অবস্থা, মানে এত নেটের সমস্যা। দেখা যাচ্ছে লেখাটা? সবাই একটু দেখেন তো লেখাটা দেখা যাচ্ছে কিনা। জি স্যার, দেখা যায়। আচ্ছা, এখন দেখেন, আমরা যে সর্বশেষ যে যেখান থেকে শেষ করেছিলাম, এখন আমরা যদি আরেকটু মিলাই, একটু দেখেন যে পরবর্তী দেখা গেল ওই ঘটনার শেষ দিকে এসে এই দবিরের যে মৃত্যুর যে চতুর্পাশে যে পায়ের দাগটি আমরা দেখেছিলাম, যে পায়ের দাগটি আমরা অবলোকন করলাম বা দেখলাম, তাদের তার সহিত জায়েদের যে পায়ের ছাপ রয়েছে তার মিলে গেছে। অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা, অর্থাৎ আমরা তো ওই যে বললাম, আপনি যেটা বললেন যে তার পূর্ববর্তী কার কার সাথে শত্রু ছিল, পূর্ববর্তী যে বিষয়টা থাকে, পূর্ববর্তী শত্রুতার যে থাকতে পারে। এখন জায়েদের পায়ের সাথে সেই দাগটা, এই যে আমরা ধরে নিলাম এই কনসেপ্ট, এই যে পায়ের ছাপটা হচ্ছে জায়েদের, এখন তার সাথে মিলে যায়। জায়েদের বাড়ি থেকে একখান লুঙ্গি উদ্ধার করা হয়। তো ওখান থেকে কি হয়, একটা লুঙ্গি উদ্ধার করা হয়েছিল। আর জায়েদের মানুষের রক্তের দাগ পাওয়া যায়, যাহাতে কি, যে জায়েদের যে লুঙ্গিটা পাওয়া গেছিল সেটার কাছ থেকে কি একটা কি এই 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 লুঙ্গিতে রক্তের দাগ পাওয়া গেছে। এখন বোঝা যাচ্ছে যে অর্থবান বৃদ্ধ দবির নানা প্রকার জায়েদের যুবতী স্ত্রীর দেহলোভের চেষ্টা করে আসতেছিল। তার মানে কি, এই বৃদ্ধ দবিরের নানা প্রকারের যে জায়েদের যুবতী একজন স্ত্রী ছিল, তার দেহলোভের চেষ্টা। আর আজকাল আমাদের দুর্ঘটনাগুলো এরকমই ঘটে আর কি। এগুলো বাস্তব থেকে নেওয়া, এগুলো ভাষাগত যে যারা আইন করছে, যে সাক্ষ্যায়ন গুলা করছে, ভাষ্যগুলা করছে, একটা বাস্তব, বাস্তব ছাড়া হয় না আসলে। এবং আমরা তাও বাস্তবের সাথে দেখি। এবং দরিদ্র জায়েদের প্রতিহিংসার উন্মুক্ত হয়েছিলেন। এবং দরিদ্র জায়েদ এই এই যদিও সে খুব দরিদ্র ছিল, এই প্রতিহিংসার উন্মুক্ত হয়েছিলেন। ইহার প্রমাণ পাওয়া যায়, সেটা প্রমাণ পায় এই সমস্ত বিষয় অঙ্গুলি নির্দেশ করে কে দবিরের হত্যাকারী। তার মানে আমরা হত্যাকারী কে পাইলাম, আমরা সর্বশেষ এটাও আমরা আইডেন্টিফিকেশন করলাম, জায়েদকে পাওয়া গেল। এই সমস্ত বিষয়গুলি একক সম্মিলিত বিচার জন্য হে, ইহারা প্রত্যেক সকলেই প্রাসঙ্গিক বিষয়। এগুলো কিন্তু এই এখন কিন্তু বিষয়টা ক্লিয়ার যে আপনার যে কোনো বিষয় কিন্তু একক কোনো বিষয় না, সবকিছু মিলেই কিন্তু একটা বিচার্য বিষয় হয়েই কিন্তু প্রাসঙ্গিক হচ্ছে। এখন এখানে প্রাসঙ্গিক গুলা, তাকে যে হত্যা করছে, তাকে তাকে মারা হয়েছে কি দিয়ে মারা হয়েছে, মারা হলে তাকে চাকু দ্বারা, পিস্তল দ্বারা, যাই হোক না কেন, সেই বিচার্য বিষয়গুলো কিন্তু প্রাসঙ্গিক হিসেবে রূপ নিছে। এবং এখানে বিচার্য বিষয়ে তাকে হত্যা করা হয়েছে, তার কি কি পাওয়া গেছে যদি আমরা প্রশ্ন করি, কি দ্বারা মারা হয়েছে, এই অস্ত্র দ্বারা। তারপর আরো যদি কোনো এই লাঠি থাকে, লাঠি দ্বারা। এই যে এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, পায়ের ছাপও দেখা যাচ্ছে। এগুলো সিআইডিরা তারা বিভিন্ন এক্সপার্টের মাধ্যমে তারা উদ্ঘাটন করে। তাহলে আমরা
এখানে কি বুঝলাম, যে সমস্ত বিষয় এটাই নির্দেশ করে কেউ দবির হত্যাকারী, আমরা জানলাম এই সমস্ত বিষয়গুলো যখন একক বা সম্মিলিত বিচার্য নয়, সবকিছু কিন্তু সম্মিলিত বিচার্য নয়, আর এই সবগুলো প্রত্যেকে কি, প্রত্যেকে সকলেই হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। অর্থাৎ আর একটু ক্লিয়ার করি, আপনি দেখেন বিচার্য বিষয় যেগুলো পাইলাম, প্রাসঙ্গিক বিষয়গুলো কিন্তু মানে বেশি একটা পার্থক্য নাই, মানে এই যে শুরুতেই কিন্তু বলছে যে পার্থক্য হচ্ছে মৌলিক। আরেকটা আপনাদের ক্লিয়ার করি, যখন আহ কেউ অভিযোগ আনয়ন করে কোন একটা বিষয়ে, অভিযোগ আনয়ন করার সাথে সাথে অভিযোগটা পুরা আদালতে গেলে সেটা পুরাটা পড়া হয়, থানায় যখন যায় তখন এজাহার দেওয়া হয়, অভিযোগ দেওয়া হয়, তখন সেখানেও কিন্তু একটা বিচার্য বিষয় থাকে, যে কারোর সাথে টাকা লেনদেন কিনা, তাকে প্রতারণা করছে কিনা, তাকে মারছে কিনা, তখন তো তদন্তকারী কর্মকর্তা তখন বের করেন যে বিচার্য বিষয়গুলো কি কি, যে আসলে তার সাথে কোনো ঘটনা ঘটছে, তার সাথে বিষয়টা কি, সম্পর্কটা কি, ঘটনাটা কি। তখন কিন্তু ওই বিচার্য বিষয়ের উপরে কিন্তু পুলিশ আগায়। এখন বিচার্য বিষয় আগাইতে গিয়ে তখন দেখে যে এই ঘটনার সাথে কি কি প্রাসঙ্গিক বিষয় রয়েছে, যে ঘটনাটা ঘটাইছে আসলে সত্য এবং এর সাথে প্রাসঙ্গিক বিষয়গুলো কি কি। তো প্রাসঙ্গিক বিষয়, তাকে মারা হয়েছে, কি দা মারা হয়েছে সেগুলো উদ্ধার করা হয়েছে, আলামত গুলা পাওয়া গেছে। অর্থাৎ তাহলে কি, একটার সাথে একটা পরিপূরক হলেও পার্থক্য কিন্তু, বিচার্য বিষয়ের সাথে পার্থক্য কিন্তু মৌলিক। পরীক্ষা হলে এই কথাটা লিখবেন সবসময়, এই কথাটা কোনো জায়গায় লেখা নাই। বিচার্য বিষয়ের প্রাসঙ্গিক বিষয়ের পার্থক্য মৌলিক। আমি শীট দিয়ে দেবো আপনাদের, অবশ্যই শীট দিয়ে দেবো, কোনো টেনশন করেন না, এটা একটা শীট পাবেন পার্থক্য পরীক্ষার আসার ওই আগ পর্যন্ত, আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ওগুলো আলাদাভাবে আমি লেকচার দেবো, টেনশন নেই। তাহলে আমরা এখান থেকে প্রাসঙ্গিক বিষয়ে আমরা কি দেখলাম? দিদি কোথায়? আসি স্যার। হ্যাঁ, তাহলে এখানে এই লাইনটা পড়েন তো, এই যে যে মার্ক করলাম, মার্ক। প্রধান বিষয়ের সহিত এইভাবে যে সমস্ত বিষয় সংযুক্ত, সেই সমস্ত বিষয়কে প্রাসঙ্গিক বিষয় বলি। তার মানে আমরা যদি মেন বই যখন দেখবো, মেন বই কিন্তু তখন তাই এটাই বলবে, একটি বিষয়কে অন্য একটি বিষয়কে তখনই প্রাসঙ্গিক বলা হয় যখন একটি বিষয়ের প্রাসঙ্গিক সম্পর্কে অন্য একটা উপায়ে যে কোনো ভাবে যুক্ত থাকে। অর্থাৎ যে কোনো একটা ঘটনা ঘটলো ঘটলো, যে প্রাসঙ্গিক যে বিষয়টা, মানে যে বিষয়টাকে ধরে আমরা খুঁজবো যে এটা যদি পাওয়া যায়, তাই না? যে সমস্ত একটা ঘটনা ঘটছে, এখন ওই ঘটনার সাথে যে প্রধান বিষয় যে ঘটনা ঘটলো, এই ঘটনার সাথে যে যদি হত্যাকারে খুঁজে পাওয়া সম্ভব হয়, তাহলে তো প্রাসঙ্গিক হয়ে যাবে, তাই না? এখানে এটাই বলছে, একটা সঠিক। বিষয়ের সাথে অন্য একটা বিষয় তখনই প্রাসঙ্গিক বলা যাবে, এটা একটা মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষা আসবে তো, এই দুইটা বিষয় মুখস্থ না রাখলে হবে না। আমি আবার বলছি, একটি বিষয়ের সাথে অন্য একটি বিষয়, এটা মেন বলা আছে, একটি বিষয়ের সাথে অন্য একটি বিষয় তখনই প্রাসঙ্গিক বলা যাবে যখন এই আইনের বিশেষ প্রাসঙ্গিকতা সম্পর্কিত অন্য একটা বিষয়ের সাথে যে কোনো ভাবে যুক্ত থাকে। এই কথাটা এখানে হচ্ছে, এখানে ওই উপরে বললেন না, এখানে কই বললাম আমরা, এই সর্বশেষ মনে পড়ছে, তাই না? ও, কি ব্যাপার, ডিলেট হইলো নাকি? তাহলে ওটা দিয়ে বলেন তো আরেকবার। এই যে লাস্টটা দেখেন, যে সমস্ত বিষয়গুলি একক বা সম্মিলিত বিচার্য নয় এবং ইহারা প্রত্যেকে এবং সকলেই প্রাসঙ্গিক। ঠিক আছে, এই লাইনটা আপনারা নেবেন ভালো করে, যে যে সমস্ত বিষয়গুলো একক, সবগুলি একক এবং বা সম্মিলিত ভাবে বিচার্য নয়, সবকিছু সম্মিলিত ভাবে বিচার্য করে না। আমরা কিন্তু বিষয়ের ক্ষেত্রে, আমরা যে কোনো ঘটনার ক্ষেত্রে আমরা একটা লোক আরেক লোক যে মারলো, এখন এখানে আমরা এটা একটা জায়গায় পড়ছি না যে সে আহ আমরা একটা জায়গায় পড়লাম যে তার যে সে যে করলো, সে মাতাল অবস্থাও তো করতে পারে, পারি না? এখন সে এটা আমরা আনতে পারি, সে যখন মার্ডার করলো সে মাতাল অবস্থা ছিল, সে তার প্রকৃতি সব বুঝতে অক্ষম ছিল, এরকম হতে পারে না? কিন্তু হলে কি হবে, আসলে আপনার রিয়েল যে ঘটনা যখন চলে আসবে যে আসলে এই কারণে মারা হয়েছে, আমরা এখানে কিন্তু এই কারণগুলা প্রথম
দেখলামই যে তার সাথে যাই কিছু ঘটুক না কেন, এখন এই মূলত তার উদ্দেশ্য ছিল যে অর্থবান বৃদ্ধ দবি নানা প্রকারে জায়েদের যুবতীর স্ত্রী দেহলোভের চেষ্টা করে আসছে, এটা হলো তার টার্গেট ছিল। কিন্তু সে জায়েদ যখন প্রতিহিংসা মুক্ত হয়েছিলেন তখন এর প্রমাণ পাওয়া যায় যে প্রতিহিংসার কারণে সেটা করছে, যখন তাকে পায় নাই তখন কারণ তার তার স্বামীরা যদি মারে ফেলে তাকে পাওয়া যাবে এই বলে এই সমস্ত বিষয়গুলো তাকে নির্দেশ করে কে কে দৌড়ে হত্যা করে। এই সমস্ত বিষয় এককভাবে সম্মিলিত বা বিচার্য নহে, ইহারা প্রত্যেকের সকলে প্রাসঙ্গিক। ওখান থেকে এক লাইন আর এই শেষের এক লাইন, এখান থেকে ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে দেবেন, যখন প্রাসঙ্গিক বিষয়টা আসবে পরীক্ষায় ছোট্ট করে যতটুকু ছোট লেখা যায়, এক দুই লাইনের যে দবির স্ত্রীকে দবিরের স্ত্রী ভালোবাসার দরুন তাকে না পেয়ে তাকে দবিরকে হত্যা করে ফেলে। পরবর্তী পুলিশ তদন্ত করে তাকে কি করে, তাকে ও, জিজ্ঞাসাবাদ করে এবং তার মামলা আলামত হিসেবে এই পেয়ে তাকে হত্যাকারী খুঁজে পাওয়া সম্ভব, মানে যতটুকু শর্ট করে লেখা যায়। এটা আরো পড়বেন, পড়লে পরে মোটামুটি একটা আইডিয়া। সাদেকা বলেন তো, জি স্যার। কি বুঝলেন বলেন, বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয়টা কি আসলো আপনার মাথায়? স্যার আমি তো সাক্ষ্য একটু কম বুঝি আচ্ছা, বিষয়টা। সমস্যা নেই। তার প্রাসঙ্গিক বিষয়টা হচ্ছে, আমি যেটুকু বুঝলাম, এটা অনেকগুলা ঘটনা থাকবে স্যার, তার হচ্ছে লাস্টের যে সিদ্ধান্তটা, এটাই কি প্রাসঙ্গিক বিষয় স্যার? হ্যাঁ, এটাই এখন যদি বিচার্য, এটা আমি প্রশ্ন করি যে বিচার্য বিষয় যদি না থাকে তাহলে প্রাসঙ্গিক বিষয় তো আসে না। জি স্যার। মনে করেন আপনাকে ধরা হয়েছে, আপনাকে জি স্যার। আহ, আপনাকে একটা মামলায় ধরা হয়েছে। এখন তারা অপবাদ দিল যে মেয়েটি খারাপ। এখন সাক্ষ্য প্রমাণ দেখা গেল আহ, কোনো এরকম কোনো প্রমাণ পাওয়া গেল না। তো বিচার্য বিষয়ে যদি প্রমাণ না হয় তাহলে প্রাসঙ্গিক বিষয় তো আর কোনো কিছু দরকার নেই। বিচার্য বিষয় যদি প্রমাণিত হয় তাহলে প্রাসঙ্গিক বিষয়গুলো তো এমনি চলে আসবে। একটার সাথে একটা মানে একটার সাথে টানলে আরেকটা আসতেছে। অর্থাৎ সিদ্ধান্ত, যে ফলাফলটা কি, প্রাসঙ্গিক হচ্ছে যে কি ফলাফল আসতেছে, যে তার সাথে যে ঘটনা ঘটলো এর সাথে কি কি কানেকশনে চলে আসলো। এখন প্রাসঙ্গিক তো আগে আসবে না, আগে আসবে বিচার্য বিষয়, তাই না? এখন একটা বলতে পারেন যে একটা হত্যার সাথে বা অন্য একটা দুর্ঘটনার সাথে আলামত পাওয়া গেছে, আগে তাহলে ঘটনা ঘটছে দেখি তো আলামত পাওয়া গেছে। এখন প্রশ্ন হলো এইটা দিয়ে তাকে মারা হয়েছিল কিনা, যদি প্রমাণ করা যায় তাহলে প্রাসঙ্গিক, আর যদি না প্রমাণ করা যায় তাহলে তার দরকার নেই। ক্লিয়ার? হুম, জি এক স্যার। কথা হচ্ছে এই প্রাসঙ্গিক হচ্ছে একটা বিষয় অন্যটার সাথে প্রাসঙ্গিক তখনই বলা যাবে যাতে একটার সাথে অন্যটার কি আছে, প্রাসঙ্গিকতা সম্পর্কে কি যে কোনো ভাবে যুক্ত থাকে, একটার সাথে একটা যুক্ত আছে। এখন আমরা ওই যে যখন পড়বো সামনে একটা ধারা আছে না যে বিচার্য বিষয়ে প্রাসঙ্গিক সাক্ষ্য দেওয়া যাবে, অন্য কোনো সাক্ষ্য দেওয়া যাবে না, আছে না? হ্যাঁ স্যার। জি স্যার। কত? 5 নাকি স্যার? হ্যাঁ, যে বিচার্য বিষয়ে প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে। এখন আদালতে একমাত্র যে বিষয় বিচার চলতেছে, যে বিষয় হত্যা হচ্ছে, যে বিষয় মারামারি হচ্ছে, যে বিষয়ে আঘাত করা হয়েছে, ওই বিষয়ে বিচার চলতেছে। এখন কি ধারা মারছে, কিভাবে মারছে, কারাগার মারছে, কারাগার সাক্ষী দিছে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই তো প্রাসঙ্গিক হবে নাকি? এখন জি যদি স্যার। সাক্ষ্য প্রমাণ না যায় তাহলে প্রাসঙ্গিক তো আসলো না। তার মানে প্রাসঙ্গিক বিচার্য বিষয়ই প্রমাণ হয় নাই, প্রাসঙ্গিকতার দরকার নাই। তার মানে আমরা এটা বুঝলাম যে বিচার্য বিষয় হচ্ছে প্রাসঙ্গিক বিষয় হচ্ছে একটার সাথে অন্যটা কি থাকবে, সম্পর্ক এমন ভাবে জড়িত থাকবে যেটার সাথে এই বিধানের সাথে অন্য একটা যে কোনো উপায় যুক্ত থাকবে। একটু লেখা নিতে পারেন, মেন বই আছে যাদের, একটু দেখতে পারেন যেখানে বলা আছে একটা বিষয়কে অন্য একটা বিষয় তখনই কখনো বলা যায়, এটা ভালো করে পড়বেন, ওখান থেকেই পড়বেন প্রাসঙ্গিক। আর প্রাসঙ্গিকটাও আমরা এই 6 থেকে 55 পর্যন্ত এই প্রাসঙ্গিকতার সংজ্ঞা এবং বর্ণনা করা আছে, আমরা এগুলো পড়বো ধীরে ধীরে, কোনো সমস্যা নেই। কিন্তু একটু আগে এই লাইনটা গেল কই? দিদি পড়ার সাথে কাটে গেল নাকি? খুঁজে পেলাম না কোন জায়গায় যে লিখলাম। ও আচ্ছা। আচ্ছা, বিচার্য বিষয়ে প্রাসঙ্গিক সাথে কালকে আমি পার্থক্যটা দিয়ে দিতে পারি কিনা? দিদি বলেন তো, এখন ওরা দিয়ে বলেন তো বিচার্য বিষয় কি? দিদি কি শুনতে পাচ্ছেন? এই বিচার্য বিষয়টা বলেন তো, সবাই শুনুক। এমন কোন বিষয় যাহা হইতে সত্যই অথবা অন্য কোনো বিষয়ের সহিত সহিত মানে সংশ্লিষ্ট হইয়া কোন একটি মামলার বাদী কিংবা বিবাদী পক্ষ তার বিষয়ে মানে বাদী পক্ষ তার পক্ষে দাবি করবে, বিবাদী পক্ষ সেটা অস্বীকার করবে যে না এটা আমি তার সাথে করি নাই, সে এইভাবে করতেছি চাচ্ছি, এই অধিকারের দায় অথবা অক্ষমতা
অস্তিত্বহীনতা, অস্তিত্ব, মানে এগুলি নিয়ে যে আদালতের প্রতীয়মান কাজ, হয়, মানে যেগুলো প্রতীয়মান হ্যাঁ, হবে এই হ্যাঁ, বিষয়গুলো, প্রতীয়মান হয়, এটাই বিচার্য বিষয়। এই বিষয়গুলো নিয়ে প্রতীয়মান হবে, তাই তো? সঠিক, এটাই তো সঠিক। বলছিলাম যে কালকে যেটা বলছে, আপনি যেটা বললেন যে বিচার্য বিষয় হচ্ছে, বিচার্য বিষয় বলতে বোঝায় এমন কোন ঘটনা বা অন্তর্ভুক্ত হবে কি কি, যে ঘটনার সাথে অন্য কোনো সম্পর্ক, এই যে সাদেকা বুঝেন এই উনি যেটা বললো আর কি, এইটুকু, এইটা পরীক্ষা হলে এইটুকুই লিখবেন। বিচার্য বিষয় বলতে আমরা বিচার্য বিষয় সম্পর্কে আমরা জেনেছি এর আগে, এই যে প্রত্যেক বিষয় সম্পর্কে মোটামুটি একটু ডিটেলসে আমরা আলোচনা করছিলাম, যে এখানে এই যে বিষয়গুলো বলা আছে, যে প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সুবিন্যস্ত ঘটনা, প্রত্যেকটি এই পঞ্চ ইন্দ্রিয়, মানসিক অবস্থা, এগুলো একটু বলছিলাম মেন ভাবে বলা আছে, যে ঘটনা কেউ দেখছে এটা একটা বিষয়, কেউ একটা শুনেছে এটা একটা বিষয়, কাউকে জিজ্ঞাসাবাদ করে কারো একটা খ্যাতি আছে এটা একটা বিষয়, আমরা এই আলোচনা করছিলাম। এখন এখানে যে আমরা বিচার্য বিষয় বলছিলাম, যে এমন একটা ঘটনা বা বিষয় আমরা বলছিলাম যে যেটাতে অন্তর্ভুক্ত করবে, কি অন্তর্ভুক্ত করবে, আমরা তো সবসময় ঘটনায় যাব, যেটা স্বয়ং অথবা অন্য কোনো ঘটনার সাথে সম্পৃক্ত হবে, এটাই আমাদের আলোচনা, যে কোনো একটা অন্য কোনো, এই যে একটু আগে বললাম যে প্রাসঙ্গিক বিষয় অন্য একটা, একটার সাথে একটা কি থাকবে, অন্যটি বিষয়ে বিষয়ের প্রাসঙ্গিকতা থাকবে, আর এখানে অন্য কোনো ঘটনার সাথে সম্পৃক্ত হবে। সম্পৃক্তটা কি হবে, দেখেন, কোনো মোকদ্দমা বা মামলা, কোনো বিচারিক কার্যক্রম, কোনো অধিকার, দায়, অক্ষমতার প্রকৃতি, পরিধি, অস্তিত্বহীনতা, এই যে বিষয়গুলো রয়েছে, এগুলো আবার একটু আমি বলে দিছিলাম যে এখানে কি কি অর্থ, এগুলো অনেকে আবার বুঝতে অসুবিধা হয়। এখানে কালকে বলছিলাম যে এখানে তাই বলছিলাম যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি, পৈতৃক সম্পত্তি মানে অধিকার পাওয়ার জন্য। আর এখানে আরেকটা পরিধি বলছিলাম, যে বৃত্তাকার পরিবেষ্টন প্রান্ত বেড়া, বা আপনার যে যতটুকু পরিধি রয়েছে ওর ভিতরেই আপনাকে বাইরে যাওয়া যাবে না, অর্থাৎ বিচার্য বিষয়ে প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করার কথা বলেছে, আপনি বাইরে অন্যদিকে যাওয়ার সুযোগ নাই। আরেকটা বলছিলাম যে অস্তিত্ব, বলছিলাম যে অস্তিত্ব হলো অস্তিত্ব বা অস্তিত্বহীনতার বিপরীতে থাকা বাস্তবতার অবস্থা। অস্তিত্ব মানে আছে, আর অস্তিত্বহীনতা বা নাই, মানে এই যে আপনি যখন যে স্বীকার করবে যে ঘটনা প্রমাণিত হয়েছে, হ্যাঁ তার অস্তিত্ব আছে, তার প্রমাণ আছে, তার একটা ডিট আছে, আর যখন না থাকলে তো নাই, এটাই বলছিলাম। আর অক্ষমতার প্রকৃতি বলছিলাম, অক্ষমতা হলো এমন একটা অবস্থার অভিজ্ঞতা কোন একজন ব্যক্তির নির্দিষ্ট ক্রিয়াকলাপের জন্য নির্দিষ্ট সমাজের ন্যায়সঙ্গত অ্যাক্সেস পাওয়ার কঠিন করে তোলে, অর্থাৎ একজনের যে একটা অধিকার রয়েছে, এখন তার যে ন্যায়সঙ্গত তার অ্যাক্সেস পাওয়ার অধিকার, কিন্তু আসলে সে তাকে দিচ্ছে না, যার ফলে সে দিচ্ছে না বলে সে আইন আদালতে আশ্রয় নিচ্ছে। যেমন আমরা পারিবারিক সহিংসতা আইনে পড়ছি, মানে মেয়েদের ক্ষেত্রে তারা, তাদের যে অধিকার তাদের থেকে তাকে বঞ্চিত করে রাখতেছে, নিজের সম্পত্তি নিজেই কিনছে কিন্তু স্বামী তাকে বাধা দিচ্ছে, অন্যদেরকে দিয়ে দিচ্ছে, এই যে আইনগত অ্যাক্সেস, এই অক্ষমতা প্রকৃতি, এগুলা কি করে, অস্তিত্ব আছে বা অস্তিত্ব নাই আবশ্যিকভাবে বর্ণনা করে বা অস্বীকার করে দেয়। দিদি যেটা বললো যে এক সময় টাকা ধার দিয়েছিল, পরিবর্তে অস্বীকার করে, হ্যাঁ এরকম কিছু, যে এইরকম যদি থাকে তাহলে সেটা বিচার্য বিষয়ে অন্তর্ভুক্ত হবে, মানে স্বীকার করলে হবে না করলে হবে, এক কথায় তখনই বিচার্য বিষয় শুরু হলেই তো মামলার কার্যক্রম শুরু হয়ে যায়। যখন কোনো অপরাধী বলবে যে তুমি কোনো অপরাধ করছো, যদি বলে ফেলে হ্যাঁ, তাহলে তার কোনো কার্য, তখন তাকে সাজা দিয়ে দেয়। আর যখন বলছে যে অপরাধ করি আমি, এটা করি নাই, তখনই কিন্তু নতুন করে আবার সাক্ষ্য প্রমাণ জেরা টেরা যা আছে আবার কার্যক্রম শুরু হয়ে যায়, বিচারিক কার্যক্রম যে বিষয়গুলো, তখন বিচার্য বিষয় ধরে 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 দেয় কি হয়, কার্যক্রম পরিচালনা করে, এবং বিচার্য বিষয়ে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তখন প্রাসঙ্গিকতার কি হয়, উদ্ভব ঘটে, যে প্রাসঙ্গিক গুলো কি কি, যে এর সাথে কি সম্পৃক্ত আছে কিনা, আসলে ঘটনার সাথে ডিড আছে কিনা, ঘটনার সাথে সে দায় কিনা, তার অধিকার ছিল কিনা, আসলে সে ভায়োলেশন করছে কিনা, এই যে বিষয়গুলো সার্বিকভাবে, এটাই হচ্ছে বিচার্য বিষয়, অর্থাৎ ঘটনা। ক্লিয়ার? এটা পড়বেন, এই 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 বিষয়টা এখান থেকে মুখস্থ করবেন, কষ্ট হলেও এখান থেকে পড়বেন, আশা করি মোটামুটি ক্লিয়ার হবে। এখানে 5-6টা বিষয় আছে, অনেকে মুখস্থ করে, মুখস্থ করা দরকার না, বারবার লিখবেন দেখবেন হয়ে গেছে। আমরা কালকে আমরা নেক্সট ক্লাস থেকে আমরা পড়াবো, সমস্যা নেই। তাহলে আমরা এখানে একটা উদাহরণ দিয়েছিলাম, পরীক্ষা হলে আসতে পারে, উদাহরণ দিয়ে আসতে পারে, যে একটি বিচার্য বিষয় কাকে বলে, একটা উদাহরণ দিই, প্রাসঙ্গিক বিষয় কাকে বলে একটা উদাহরণ, প্রাসঙ্গিক বিষয় উদাহরণ তো বুঝলেনি, প্রাসঙ্গিক বিষয় উদাহরণ পড়ছেন না সাদেকা? যে দবির সাহেবের ওইটাই তো প্রাসঙ্গিক বিষয়ের হ্যাঁ উদাহরণ। হ্যাঁ, এই যে প্রাসঙ্গিক বিষয়ের যে উদাহরণটা পড়াইলাম বিস্তারিত দিয়ে তো প্রাসঙ্গিক শেষ করলাম, তাই না? যে একটার সাথে আরেকটা তখনই সম্পর্ক হবে যখন যা কিছু পাওয়া যাবে আমাদের মামলা তদন্তের ক্ষেত্রে, তখনই সবকিছু কি হবে, প্রত্যেকেই সকলে সম্মিলিত বিচার্য বিবেচনা হলো, এরা প্রত্যেকেই সকলে প্রাসঙ্গিক বিষয় হবে। এই লাস্টের এই কথাটা নেবেন যে এই সমস্ত বিষয়গুলো একক, সবগুলোই একক, এবং বা সম্মিলিত ভাবে বিচার্য নয়, মানে একাই ঘোরাইছে, ঠিক আছে, সেই বিষয়গুলো একক, এবং ইহারা প্রত্যেকে সকলে প্রাসঙ্গিক। এখন 5 জনের যদি মারা থাকে, 5 জনের যে ছবিতে যেরকম, তাহলে 5 জনের পরে প্রত্যেকে বিচার্য বিষয়, কে কে আগে মারছে, সবাই তো ধারাত কিন্তু 302 হবে, 34 হবে সাথে। এখন কে কি প্রস্তুতি নিছিল, কার সাথে কে আগে নিয়ে এসছে, সাজা কিন্তু সবার সমানই হবে। এখন যদি অপরাধের বর্ণনা অনুযায়ী তখন সাজা বা ধারা চেঞ্জ হতে পারে, কিন্তু প্রস্তুতি সবাই তো, খুব তো সবার একই,
সবাই মিলে খুব যদি থাকে তখন সবার সাজা একই হয়। তাহলে আমরা আমরা এটা আবার একটু পড়ার অনুরোধ করলাম, সবাই একটু পড়বেন ভালো করে। আমি এখান থেকে কালকে এমসিকিউ নিব, এমসিকিউ করবো, এমসিকিউ ধরে আপনাদের তারপরে আমি আবার নতুন ক্লাস শুরু করবো। সবাই একটু বিচার্য বিষয় প্রাসঙ্গিক পার্থক্যটা পড়বেন, গাইড যার যার বা গাইড আছে, বই আছে, পড়ে নেবেন, দেখবো যে কে কেমন লেখেন, আমি আর একটু অ্যাড করে দেবো, ঠিক আছে? আমি আজকে এই পর্যন্তই, আমরা আর আগাবো না, কারণ সামনে আগাইলে আবার পেস লাগাবেন। আমরা এগুলো একটু ভালো করে জেনে নিচ্ছি, সামনে গুলো যা আছে মোটামুটি উদাহরণ মাধ্যমে আমরা আগাবো। এখানে আরো কিছু আছে, আমরা কিছু ভাষা আছে, আমরা ওগুলো দেখবো, সমস্যা নেই, আস্তে আস্তে আগাচ্ছি। তাহলে ওনাদের কোনো সমস্যা নাই আজকে? না স্যার। আর শুক্রবার তো পরীক্ষা দিয়ে দিলাম না, আপনারা পরীক্ষা দিবেন না? সাদেকা তো নতুন, ও পরীক্ষা না দেখ, সাদেকা ক্লাস করবে না। আমিও নতুন স্যার, আমিও নতুন নতুন করে শুরু করছি, আগে পড়ি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা যারা আছেন তারা আপনার পরীক্ষা দিচ্ছেন, অন্যদিকে চঞ্চল দিতে কি পারে কি সমস্যা নেই। পরীক্ষা নিবেন? আমি তো সেটাই জানি না। হ্যাঁ, পরীক্ষা ফাঁকিবাজ ছাত্রদের এলো বৈশিষ্ট্য, মানে প্রশ্ন টশ্ন দিয়ে দিচ্ছে গ্রুপে ছাত্রদের, আবার এখন কি নারী শিশু থেকে পরীক্ষা নিবে, ওটা 50 না 55 মার্কের পরীক্ষা, 2.5 ঘন্টা ঠিক প্রশ্ন আছে দেওয়া। দিদি, আমি তোমার প্রশ্ন দিয়ে দিব। তুমি অ্যাক্টিভ হয়ে থাকিও, সমস্যা নেই, আমিও পরীক্ষা আচ্ছা, দিব। রিটেন পরীক্ষা হ্যাঁ হ্যাঁ, হুম হুম হুম। রিটার্ন নাকি বার্ষিক পরীক্ষা নৈর্ব্যক্তিক? দিব স্যার আমি। 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা পরীক্ষা, পরীক্ষায় 5টা লিখবেন, 5টায় কাজে দিবে। আচ্ছা, যেটা আমি লিখছিলাম প্রশ্নগুলো ওটা থেকেই তো না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমি আবার ক্লাসগুলো রিপিট হবে, আরো উদাহরণ নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। সামনে আরো যে ক্লাসগুলো আছে একটার সাথে একটা সম্পৃক্ত, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ দেখবেন সব ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।